ওয়েলকাম টু তমাল দাস এডুকেয়ার। আজকে আমরা তোমাদের রাসায়নিক গণনা চ্যাপ্টারের আমি 3 নম্বর ভিডিও তৈরি করছি, যেখানে প্রথমে কয়েকটা সমস্যা দিয়ে আমরা ভিডিওটা দেখব। প্রথমে হচ্ছে মোল সংখ্যা নির্ভর গাণিতিক সমস্যা। কিরকম মনে করো যে একটা আমি সমস্যা বললাম যে 0.5 মোল H2S গ্যাস প্রস্তুত করতে কত মোল নয়, কত গ্রাম লিখি, কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। 0.5 মোল H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন। তাহলে এখানে তোমাদের বলেই দিচ্ছি যে ফেরাস সালফাইড থেকে আমাদের H2S গ্যাসটা তৈরি করতে হবে। তার ফেরাস সালফাইড থেকে H2S গ্যাস তৈরি করার যে সংশ্লিষ্ট যে সমীকরণ সেটা আমরা দেখছি FeS ফেরাস সালফাইড প্লাস লঘু H2SO4 দিয়ে ফেরাস সালফেট, এটা একটা সবুজ রঙের পদার্থ, প্লাস H2S। তো এখানে আমাদের মিল করতে হবে কার সঙ্গে? H2S এর সঙ্গে আর হচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে। তো ফেরাস সালফাইড এখানে অবশ্য বলে দেবে তোমাদের যে Fe = 56। তাহলে আমরা ফেরাস সালফাইডের দেখবো। আচ্ছা, এখানে এটাতে ব্যালেন্স করতে হচ্ছে না, তার মানে এইটাও 1 মোল। এইটা এখানে মনে রাখতে হবে যে ব্যালেন্স করলে আমরা যে অনুসংখ্যাগুলো পাই, সেই অনুসংখ্যা মানে ওই বিক্রিয়ায় তত মোল পদার্থ অংশগ্রহণ করছে। এখন 1 মোল পদার্থ মানে কি? 1 মোল পদার্থ মানে যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তো সেই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যা ভর হবে সেটা হচ্ছে এর আণবিক ভর। তার মানে FeS এর যদি আমি আণবিক ভর বের করি, তাহলে FeS এর আণবিক ভর বোঝাচ্ছে যে ওর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে বা 1 মোল অণু আছে। এখানে 0.5 মোল বলেছে, মানে তার মানে এখান থেকে 1 মোল এখানে পাওয়া যাচ্ছে, 1 মোল, যারা এটাও 1 মোল এটাও 1 মোল। তাহলে এবার ওই 0.5 মোল পাওয়ার জন্য কত গ্রাম FeS দরকার? তাহলে প্রথমে সমীকরণ অনুযায়ী এখানটা ধরো আমি আণবিক ভর করলাম, আণবিক ভর, সেখানে কি পাচ্ছি? Fe হচ্ছে 56 প্লাস 32 ইকুয়াল টু 4 2 8 5 3 8 88 গ্রাম পার মোল। ঠিক আছে। আর এখানে H2S এটাকে আমরা গ্রামে করব না, কারণ এখানে মোল সংখ্যা দেওয়া আছে, মোল চাইছে, তাহলে এটা 1 মোল। খুব সোজা অঙ্ক, শুধু বোঝার জন্যে। তাহলে আমরা করব কি? অতএব 1 মোল H2S গ্যাস প্রস্তুত করতে 88 গ্রাম FeS প্রয়োজন। তাহলে 0.5 মোল H2S গ্যাস প্রস্তুত করতে 88 ইন্টু 0.5 সমান 44 গ্রাম FeS প্রয়োজন। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। নেক্সট আমরা আর একটা অঙ্ক দেখব, সেটা বলছি, এটা মুছে ফেললাম। 1 মিলিমোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে, তাহলে 2 নম্বর প্রশ্ন, 1 মিলিমোল
অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য কত গ্রাম নিশাদল, নিশাদল কথাটার সঙ্গে তোমরা পরিচিত হও। নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে সাধারণ ভাষায় বলা হয়। কত গ্রাম নিশাদলকে পোড়া চুনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। তো এখানে তার মানে বলেই দিচ্ছে যে অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য যে নিশাদলের সঙ্গে পোড়া চুনের বিক্রিয়া করা হচ্ছে সেই বিক্রিয়াটাকে আমাদের নিতে হবে। তো তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস CaO, সেখান থেকে পাচ্ছি অ্যামোনিয়া প্লাস CaCl2 প্লাস H2O। দেখো ব্যালেন্স করতে হবে, মনে হচ্ছে Cl2 আছে যখন, তখন এটা 2 দিলাম, এখানেও 2 দিতে হবে। হাইড্রোজেনটা কত হলো, 4 গুণে 8টা, এখানে দিয়ে 6 দিয়ে 8 অক্সিজেন মিলে গেল। তো এখন নর্মালি যেটা হচ্ছে কি, আচ্ছা প্রথম কথা হচ্ছে 1 মিলিমোল। 1 মিলিমোল বলতে কি বোঝায় না, 10⁻³ মোল কে বলা হচ্ছে 1 মিলিমোল। তো সেখানে আমরা এইটা দেখো, এখানে 2 মোল, এখানে 2 মোল, তাহলে এইটার 2 মোলটা তোমার গ্রাম হিসাবে, এটা তো কত গ্রাম বলেছে, তাহলে এটাকে আমরা মোল রাখবো না, তাহলে গ্রাম করবে এটা। তাহলে এর গ্রাম করলে আমরা এটা এর নিচে লিখবো 2 অ্যামোনিয়া 14 প্লাস 4 হাইড্রোজেন প্লাস 35.5 সমান হচ্ছে 2, 14 আর 4 18, 18 আর 35 53.5, তাই তো 18 আর 35 18 আর 35 53.5 পেয়ে গেলাম। তাহলে 107 এত গ্রাম, সেখান থেকে আমি পাচ্ছি 2 মোল অ্যামোনিয়া। আচ্ছা আমাদের কি করতে হবে, 1 মিলিমোল, 1 মিলিমোল মানে হচ্ছে 10⁻³ মোল। তাহলে ঐকিক নিয়মে এইভাবে বের করবো আমরা। তাহলে 2 মোল অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। আমি এখানটা লিখলাম ছোট করে, 2 মোল NH3 পাওয়া যায় 107 গ্রাম NH4Cl থেকে। তাহলে এবার 1 মোল পাওয়া যাচ্ছে 107 ডিভাইডেড বাই 2 গ্রাম 10⁻³ মোল, তাহলে 107 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, তার মানে 1000 দিয়ে ভাগ, এটা তো 2 দিয়ে ভাগ করছি আমি, মানে হচ্ছে তোমার 53.5, তাকে আমরা 1000 দিয়ে ভাগ করছি, তাহলে 0.0535 গ্রাম। অতএব 0.0535 গ্রাম NH4Cl প্রয়োজন। মাত্র এই পরিমাণ NH4Cl হলেই 1 মিলিমোল আমাদের অ্যামোনিয়া প্রস্তুত করা হয়ে যাবে। নেক্সট, এইগুলো মোটামুটি মোল সংখ্যা নির্ভর আমরা গাণিতিক সমস্যাগুলো দুটো আলোচনা করলাম, এই ধরনেরই পড়বে, এর বাইরে কিছু নয়, সোজা। আচ্ছা এবার আমরা দেখি আণবিক ওজন, গ্যাসীয় পদার্থের, এটা আণবিক ওজন বলবো না, আপেক্ষিক আণবিক ওজন। গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আণবিক ওজন। ভর, গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আণবিক ভর। এখন এই যে আপেক্ষিক আণবিক ভর মানে কি, কারোর সাপেক্ষে, সেটা কি, সেটা হচ্ছে যে যেটা এখনকার সাম্প্রতিকতম যে আপেক্ষিকতাটা নিয়ে আসা হয়েছে, যার আপেক্ষিকের মানে যার সাপেক্ষে তৈরি করা হয়,
সেটা হচ্ছে কার্বন 12। কার্বন 12, তা কার্বন 12, একটি কার্বন 12-এর একটি C12, একটি আচ্ছা এটা C12টা এখানে দিই, একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু যত গুণ ভারী তাকে ওই গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আণবিক ভর বলে। তাহলে কি পেলাম? তাহলে আপেক্ষিক গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আণবিক ভর দেখো, গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি C12 পরমাণুর ভর গুণিত 1/12। একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেইটাকে আমরা বলছি একটা, মানে গ্যাসীয় পদার্থের একটি অণু যত গুণ ভারী সেইটাকে আমরা বলছি গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আণবিক ভর। আণবিক বলতে অণু সংক্রান্ত ভর, এইটাকে বলছি। এবার তোমরা তো জেনেছো যে আণবিক ভর এখান থেকে এটা একটা রাশি, যেহেতু তুলনা করা হচ্ছে এই ভর আর এই ভর, তো এটা একটা সংখ্যা পাওয়া যাবে। যেমন কার্বনের ক্ষেত্রে সিও, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সি এর ক্ষেত্রে এই আপেক্ষিক আণবিক ভর এর মানটা হচ্ছে 44 পাওয়া যায় আপেক্ষিক। যখন সঠিক করা হবে তাহলে এখানে তাহলে 1 মোল CO2 এর, মানে CO2 মানে CO2 অণুর সঠিক ভর এইটা পাবে 44 গ্রাম, ঠিক আছে? 1 মোল, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক। আর যদি একটি নেওয়া হয়, একটি CO2 অণুর সঠিক ভর সমান 44 ইউ। হোয়াট ইজ ইউ? 1 ইউ ইকুয়াল টু, ইউটার একটা ভরের একক, 1 ইউ ইকুয়াল টু 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1 ইউ বলতে এতটা পরিমাণ পদার্থ বোঝাচ্ছে, সেইটা হচ্ছে একটি CO2 অণুর সঠিক ভর। আর এইরকম একটি CO2 অণুর সঠিক ভরকে যোগ করে করে যদি অ্যাভোগাড্রো সংখ্যক আমি অণু নিই তাহলে তার সঠিক ভর হবে 44 গ্রাম। আর যদি আপেক্ষিকভাবে কার্বন পরমাণুর সাপেক্ষে মাপা হয় তাহলে সেটা হবে 44, কোনো একক ছাড়া, এককবিহীন রাশি, এটা আপেক্ষিক ভর। এখানে এটা সাম্প্রতিকতম তোমাদের প্রসঙ্গে আমি বললাম যে কার্বনের সাপেক্ষে বের করাটা হচ্ছে আণবিক ভর বের করাটা হচ্ছে সাম্প্রতিকতম। প্রথমে করা হয়েছিল হাইড্রোজেনের সাপেক্ষে আপেক্ষিক ভর নির্ণয় করা। হাইড্রোজেনের সাপেক্ষে আপেক্ষিক ভর নির্ণয় করলে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে যে হাইড্রোজেন তোমার তার যে আমরা 1 যদি ধরে করি তার পারমাণবিক ভর, সেক্ষেত্রে ওটা একটু সামান্য ভুল চলে আসে, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008, এই কারণে ক্যালকুলেশনে ভুল চলে আসে। এইটুকু, এটা তোমরা অনেকবারই পড়েছো। আপেক্ষিক আণবিক ভর তোমরা ক্লাস 9-এ পড়েছো, 10-এ গ্যাসীয় পদার্থের এই চ্যাপ্টারটা এইখানে আছে বলে এটা তোমরা আবার জানলে।
এবার এইখান থেকে আমরা একটা বাষ্প ঘনত্ব বলে একটা রাশি নতুন করে জানবো, যেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বটা কি? বাষ্প ঘনত্ব এই জিনিসটা, এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, আর অন্য কোনো কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাই গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব কথাটা আমরা লিখে দিই। গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, এটাকে ডি দিয়ে বোঝানো হয়। এটা কি না, কোনো একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, কোনো একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায়, আমরা নির্দিষ্ট চাপ উষ্ণতাটাকে আমরা চেঞ্জ করব না, কোনো একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায় সমআয়তন কোনো গ্যাস হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী। তার মানে কোনো একটা নির্দিষ্ট চাপ উষ্ণতা, মানে অ্যাভোগাড্রোর প্রকল্প, যেন সেই অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী কি সমআয়তন, একই চাপ উষ্ণতায় সমআয়তন সমান গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। তো এখানেও তাই সমআয়তন আমরা দুটো গ্যাস নিচ্ছি, একটা হাইড্রোজেন গ্যাস আর যে গ্যাসটার বাষ্প ঘনত্ব মাপবো সেই গ্যাসটা। তা সেই সমআয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় ওই গ্যাসটা, যেটা আমরা বিবেচ্য গ্যাস, সেইটা যত গুণ ভারী, সেইটাকেই বলছি তার বাষ্প ঘনত্ব। তাহলে এখন দেখো আমরা করবো কি, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ইকুয়াল টু, মনে করো ভি আয়তন ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তা এখন এটা ভি, আমি যদি আয়তনগুলো কেটে দিই, দুটি ভি আয়তন, তাহলে এক আয়তন, বা আমরা যদি ভি যদি নাও কাটি। তা এখন আমরা অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী জানি যে একই চাপ উষ্ণতায় ভি আয়তন কোনো গ্যাসে যতগুলো অণু থাকবে, হাইড্রোজেন গ্যাসেও সমসংখ্যক অণু থাকবে। তা আমরা ধরে নিচ্ছি ভি আয়তনে এনটি অণু আছে, এন। তাহলে ওই এনটি, ওই গ্যাসের এনটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের এনটি অণুর ভর সমান, আমি যদি এনটাকে আলাদা করে নিলাম, এন ইন্টু একটি অণুর ভর গ্যাসের, ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই এন ইন্টু হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। এন এন কেটে গেল, তাহলে ওই গ্যাসের একটি অণুর ভর, হাইড্রোজেন গ্যাসের একটি অণুর ভর। এখন হাইড্রোজেন গ্যাস হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, তার মানে দুটো পরমাণু আছে। তাহলে আমরা এখানটা কি করতে পারি, তাহলে ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের দুটি পরমাণু, একটি অণুতে দুটি পরমাণু থাকে, দুটি পরমাণুর ভর। তাহলে আমরা এটাই করলাম কি, ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই 2 ইন্টু হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর হলো। তাহলে এখন দেখো, এবার আমি যদি 1 এর 2টাকে বার করে নিলাম গুণিত, তাহলে কে থাকছে, ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। তাহলে একটু আগে আমরা যে আপেক্ষিক আণবিক ভরটা নির্ণয় করলাম গ্যাসের, সেখানে কি ছিল নিচে, না গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই
কার্বনের একটি C12 কার্বনের একটি পরমাণুর ভর ছিল, তাই তো? তা আমি তোমাদের বললাম যে কার্বন দিয়ে রিসেন্টলি করা হয়েছে, সাম্প্রতিকতম ওটা বিজ্ঞানীদের আবিষ্কার, যেটা দিলে আরও সঠিক হবে সেই জন্য কার্বন দিয়ে করা হয়েছে। আসলে আগে প্রথমে করা হয়েছিল হাইড্রোজেন দিয়ে। তাই সেই সামান্য যে ভুলচুক সেটাকে যদি বাদ দিই, তাহলে এইটা কি হচ্ছে না, ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভরটা আমি লিখে দিই, ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর, তাহলে ইকুয়াল টু হাফ ইন্টু ওই গ্যাসের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের একটি পরমাণুর ভর। তাহলে এইটাকে আমরা বলতে পারি গ্যাসের আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। তো সেইটাকে আমরা এম দিয়ে বোঝাই, এম। তাহলে কি পাওয়া গেল, তাহলে অতএব দেখো বাষ্প ঘনত্ব গুণিত 2, এটা 2টা নিচে আছে, তাহলে বাষ্প ঘনত্ব, এটা গ্যাসের বাষ্প ঘনত্ব লিখবে, বাষ্প ঘনত্ব গুণিত 2 সমান গ্যাসের আণবিক ভর। তার মানে এটা যদি ডি লেখো 2D ইকুয়াল টু এম বা বি ইকুয়াল টু m/2। তার মানে এইটা তোমাদের সিলেবাসে রয়েছে, এইটুকু শুধু মনে রাখার জন্য বা এইটা মনে রাখার জন্য এই ডিডাকশানটা কিন্তু তোমরা ইন্টারেস্টেড হলে তৈরি করে রাখবে। এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা সহজ জিনিস, তোমরা কিন্তু ভাবলেই এটা করতে পারো। তাহলে এখান থেকে পেলাম কি, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান তার আণবিক ভরের অর্ধেক। গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে তার আণবিক ভরের অর্ধেক, সেটা আমরা এখান থেকে পেলাম। এবার এই সংক্রান্ত কিছু আমরা গণনা করব। আর গণনা করব কিসের, যে গণনাটা আমরা আগে করেছিলাম ভর সংক্রান্ত গণনা, সেইটা আমরা করব এবার ভর আয়তন সংক্রান্ত গণনা। অর্থাৎ ভর আয়তন মানে গ্যাসীয় পদার্থ যখন তৈরি হচ্ছে তার তো একটা আয়তন থাকবে। তাহলে যে দিকটায় ওই যে ধরো বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে সেক্ষেত্রে তার আয়তনের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের ভরের একটা তুলনা তৈরি করে নিয়ে আমরা সেই গণনাটা করতে পারি। তাহলে এইটা আমাদের গণনা হচ্ছে ভর আয়তন সংক্রান্ত গণনা, ভর আয়তন সংক্রান্ত গণনা। তা সেইখানে আমি তোমাদের কিছু তথ্য দেবো যেগুলোকে তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর তথ্য হচ্ছে যে এসটিপি বলতে কি বোঝাচ্ছে, এসটিপি বলতে বোঝাচ্ছে চাপ সমান 1 অ্যাটমসফিয়ার আর উষ্ণতা সমান 0 ডিগ্রি সি বা 273 কেলভিন, এইটাকে বোঝাচ্ছে। আর এখানে এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। এই যে কোনো গ্যাসের মোলার আয়তন অর্থাৎ আণবিক ভর পরিমাণ কোনো পদার্থ, কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন অধিকার করে থাকবে। আণবিক ভর মানে ধরো CO2-র ক্ষেত্রে এর 44 গ্রাম যে আয়তন অধিকার করে থাকবে এসটিপিতে, অবশ্যই এসটিপি হতে হবে, চাপ, অ্যাটমসফিয়ার, উষ্ণতা, আয়তন। তা সেই এসটিপির পুরো কথা কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেই তাতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যে আয়তন অধিকার করে থাকবে সেটা হচ্ছে 22.4 লিটার বা 22,400 ml। এটা সমস্ত গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তাদের যে আণবিক ভর সেটাকেই তো মোল বলছি, 1 মোলের তাতে অণু রয়েছে, সেই 1 মোল অণুটা যে আয়তন অধিকার করে থাকে সেটাকেই বলছি আমরা মোলার আয়তন। সেই মোলার আয়তন পরিমাণ গ্যাস যে আয়তন অধিকার করে থাকে এসটিপিতে, এসটিপি না হলে কিন্তু আমরা এইটাকে সঠিক বলতে, এটার কোনো সঠিক মান আমরা পাবো না।
যদি একমাত্র এসটিপি হয় তবেই আমরা 22.4 লিটার লিখতে পারবো, নচেত কিন্তু নয়। আর একটা হচ্ছে যেটা আমাদের জানতে হবে, ধরো কোনো একটা বিক্রিয়া, ধরো আমি একটা সাধারণ বিক্রিয়া, কার্বন প্লাস অক্সিজেন দেখে CO2, এই যে কার্বন ডাইঅক্সাইডটা পাওয়া গেল। কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় অবস্থায় রয়েছে, এটা গ্যাসীয় অবস্থায় রয়েছে, এটা কঠিন অবস্থায় রয়েছে। তা এদের এই যে সামনে দেখো কোনো সংখ্যা নেই মানে এক এক করে আছে, এই সংখ্যাগুলো সব এক করে আছে, তার মানে এগুলো 1 মোল বোঝাচ্ছে। এটা 1 মোল বোঝাচ্ছে, এটা আমি একটু আগেও আলোচনা করলাম 1 মোল। তার মানে এসটিপিতে যদি মাপি তাহলে এই 1 মোলের আয়তন এটাও দেবে 22.4 লিটার, এটাও দেবে 22.4 লিটার, 22.4 লিটার। এটা কঠিন পদার্থ হয়, আয়তনটা এখানে প্রযোজ্য নয়। কার ক্ষেত্রে? না এসটিপিতে। এসটিপিতে এই আয়তনগুলো আমরা পাবো, এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে যদি কোনোভাবে 2 মোল তৈরি হয়, ধরো এরকম একটা আমি বিক্রিয়া লিখলাম CO প্লাস O2 দেখে CO2, তা এটা যদি ব্যালেন্স করতে হয় 2CO এইটা, তার মানে এখানে 1 মোল লেগেছে, এইটা 2 মোল, এটা 1 মোল, এটা 2 মোল। তাহলে এখানে 22 এসটিপি যদি নিই তাহলে এটা 22.4 লিটার, এটা 22.4 লিটার গুণিত 2 44.8 লিটার, এটা 22.4 লিটার, এটা 44.8 লিটার। বোঝা গেল? তাহলে এখানে 2 মোল মানে হচ্ছে তার মোলার আয়তন গুণিত 2। এর উপর ভিত্তি করে আমরা কিছু ক্যালকুলেশন এখানে করব। ভর আয়তন সংক্রান্ত গণনা। প্রথমটা আমি যেটা পাবো, এসটিপিতে কত গ্রাম ফেরাস সালফাইড থেকে 5.6 লিটার H2S গ্যাস পাওয়া যাবে। খুব সোজা, এসটিপিতে কত গ্রাম ফেরাস সালফাইড থেকে 5.6 লিটার H2S গ্যাস পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা সলিউশন। তাহলে আমরা এখানে সমীকরণটা লিখবো। এখানে তা একটু আগে যেটা লিখলাম FeS প্লাস H2SO4, FeSO4 প্লাস H2। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল তৈরি হয়েছে H2S, এটা 1 মোল তৈরি হয়েছে। তাহলে এটার 1 মোল মানে এটা হচ্ছে 1 মোল, এটা আমি 1 মোল লিখলাম। তাহলে এটা আমার ভর দরকার, ভর মানে এটা আমরা কত পাচ্ছি 56 প্লাস 32 88 গ্রাম। আর এটা 1 মোল মানে আমরা কত পাচ্ছি 22.4 লিটার এসটিপিতে। তাহলে অতএব এসটিপিতে 22.4 লিটার H2S পাওয়া যায়, 88 গ্রাম FeS থেকে। তাহলে এসটিপিতে 1 লিটার H2S পাওয়া যায় 88 ডিভাইড বাই 22.4 লিটার এত গ্রাম থেকে। 1 লিটার পাওয়া যায় বলেছি, 5.6 লিটার গ্যাস পাওয়া যাবে 88 ইন্টু 5.6 ডিভাইডেড বাই 22.4 এত গ্রাম। এত দশমিক বিন্দু উঠে গেল, 4 14 56, 14 14, 8 84, 6 14 84, 4 4 16, 4 22 সমান 22 গ্রাম। অতএব 22 গ্রাম FeS প্রয়োজন। ঠিক আছে, একটা অঙ্ক গেল। এরপরে আর একটা অঙ্ক করব।
এটা তোমরা টুকে নাও, টুকে নেবে। নেক্সট অঙ্ক, 70 গ্রাম লোহিতপ্ত এফিএস সঙ্গে স্টিমের বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? 70 গ্রাম লোহিতপ্ত আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়ায় এসটিপিতে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে? Fe = 56। ঠিক আছে, তো এখানে সলিউশনটা একই এটাও আগে আমরা করেছি এই সমীকরণ দিয়ে সলিউশন। এখানে কি পাচ্ছে, Fe + H2O দ্যাট ইজ স্টিম, এটা যখন গ্যাসীয় অবস্থায় রয়েছে এটা জানি তৈরি হয় Fe3O4 ফেরাসোফেরিক অক্সাইড প্লাস হাইড্রোজেন। তো এটা ব্যালেন্স করলে আমি শিখেছিলাম কি, এটা 4 আছে মানে এটাকে অক্সিজেনটাকে সমান করবে, 4 হলো, হাইড্রোজেনটা তাহলে 4 হবে, এটা হচ্ছে 3। তাহলে এখন 3 মোল Fe, 4 মোল স্টিম, 1 মোল Fe3O4 তৈরি হচ্ছে, 4 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে Fe এটা মানে 3 মোল আর হাইড্রোজেন হচ্ছে 4 মোল। তাহলে এটার ভর কত, সমান 3 × 56 এত গ্রাম, আর এটা হচ্ছে কত, 4 × 22.4 লিটার এসটিপিতে। তাহলে এখন বলে যে কত গ্রাম, আর সরাসরি করতে পারবো আমরা 70 গ্রামের থেকে। তাহলে অতএব 3 × 56 গ্রাম Fe থেকে পাওয়া যায় 4 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস। তাহলে এবার 1 গ্রাম Fe থেকে পাওয়া যায় 4 × 22.4 লিটার ডিভাইডেড বাই 3 × 56 এত লিটার হাইড্রোজেন গ্যাস। তাহলে এবার 70 গ্রাম বলেছে, 70 গ্রাম থেকে পাওয়া যাবে 4 × 22.4 লিটার × 70 ডিভাইডেড 3 × 56। কেটে দিতে পারি, 4 14 5 14 70, আর যাচ্ছে না 3 দিয়ে, তাই তো? তাহলে আমরা দেখে নিই, একটা ফ্র্যাকশনে আসবে আর কি, একটা পয়েন্টে করে দেবো। তারপর যে 20 0 2 5 2 10 সব দিয়ে 12 1 5 1 5 1 6 62 কিছু একটা কোনো মানে পর্যায়ে সেই করব। তারপর যে 20 0 2 5 2 10 7 দিয়ে 12 2 1 হাতে 5 2 10 এটাকে 11 ডিভাইডেড বাই 3 হলো, এত লিটার গ্যাস পাওয়া যাবে। তাহলে এটা পেলাম 3 3 9 2 22 3 7 21.33 লিটার। তাহলে এসটিপিতে 70 গ্রাম হাইড্রোজেন থেকে 70 গ্রাম আয়রন থেকে 37.33 লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। 70 গ্রাম আয়রন থেকে 37.33 লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এটা টুকে নাও তোমরা। আর একটা অঙ্ক করি, একটু অন্য ধরনের, বাষ্প ঘনত্বের সঙ্গে সম্পর্কিত। এরকম গ্যাস অঙ্কগুলো তো বুঝতে পারলে, বাষ্প ঘনত্বের সঙ্গে ইত্যাদির সঙ্গে সম্পর্কিত আর একটা মিলিজুলি কিছু অঙ্ক কয়েকটা করি। 3 নম্বর অঙ্ক, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, এসটিপিতে ওই গ্যাসের 1 লিটারের ভর কত? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে এসটিপিতে ওই গ্যাসের
1 লিটার আয়তনের ভর কত? আচ্ছা, এটা দেখো এইমাত্র আমরা যেটা জানলাম, বাষ্প ঘনত্বটা হচ্ছে তার আণবিক ভরের, আপেক্ষিক আণবিক ভরের অর্ধেক। তাহলে অতএব বলবে গ্যাসটির আপেক্ষিক আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব গুণিত 2 সমান 22 গুণিত 2 সমান 44। অতএব আণবিক ভর সমান 44 গ্রাম। এবার এসটিপিতে যে আণবিক ভর যতটা অধিকার করে থাকে সেটা তো 22.4 লিটার। তাহলে অতএব 22 ওই গ্যাসের এসটিপিতে 22.4 লিটারের 4 লিটার আয়তনের ভর সমান 44 গ্রাম। তাহলে 1 লিটার আয়তনের ভর সমান 44 ডিভাইডেড বাই 22.4। এটাকে এবার মোটামুটি তোমার 2 এর মতন আসবে, 2 গ্রামের কাছাকাছি। এটাকে 10 হলো 2 1 1 2 44 22 56 11 28 5, তাহলে হচ্ছে 55 ডিভাইড বাই 28, তার মানে 28, ওই মোটামুটি 2 গ্রামের মতন হচ্ছে, রাফলি করলাম 2 গ্রাম। তাহলে 1 লিটার আয়তনের ভর হচ্ছে 2 গ্রামের সঙ্গে সমান। ঠিক আছে, এটা তোমরা টুকে নাও। আরেকটা করি অঙ্ক। যে এসটিপিতে 200 ml কোনো গ্যাসের ভর 0.250। 4 নম্বর, এসটিপিতে 200 ml কোনো গ্যাসের ভর 0.250 এত গ্রাম হলে গ্যাসটির মোলার ভর কত? এটাও সোজা 22। এখন মোলার ভর কিসে পাবো না, আমরা দেখেছি যে এসটিপিতে 22.4 লিটার আয়তনে যে ভরটা থাকে সেটা হচ্ছে মোলার ভর। তার এখানে মিলিলিটারে দেওয়া আছে, তার মানে 22,400 মিলিলিটার আয়তনে যে ভরটা থাকে সেটাই হলো তার এসটিপিতে মোলার ভর। তাহলে অতএব 200 ml আয়তনের ভর সমান 0.250 গ্রাম। 1 ml আয়তনের ভর সমান 0.250 ডিভাইড বাই 200 গ্রাম, আর 22,400 আয়তনের ভর 0.250 ইন্টু 22,400 ডিভাইড বাই 200। এটা পয়েন্ট উঠে গেলে 1000 গেল, 0 0 2 দিয়ে কাটলে 1 1 2 250, এটা 4, এটা কাটতে পারে 4 2 8 3 32 8 28 সমান 28 গ্রাম। অতএব গ্যাসটির মোলার ভর সমান 28 গ্রাম বা আণবিক ভর 28 গ্রাম।
ঠিক আছে, এই রকম তোমাদের কিছু অঙ্ক থাকতে পারে। এটা একটু গেরাও। আর একটা অঙ্ক আমি করাতে পারি। মুছে দিলাম। এসটিপিতে 280 ml আয়তনের কোনো গ্যাসে কতগুলি অণু থাকবে? এটা সলিউশন দেখো কি হবে। তা 280 ml আয়তনের কোনো গ্যাসে কতগুলি অণু থাকবে, এটা অণুর সংখ্যা। এখন আমরা জানি যে এসটিপি যখন তখন 22.4 লিটার আয়তনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে 280 ml অণু থাকবে, তোমার সেই অনুযায়ী আমরা বের করব। অতএব 22,400 ml আয়তনে অণুর সংখ্যা সমান 6.022 × 10⁻23t। তাহলে 1 ml আয়তনে অণুর সংখ্যা সমান 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 22,400। এবার 280 ml 6.022 × 10⁻23 × 280 ডিভাইডেড বাই 22,400। ঠিক আছে, এবার এটা দিয়ে যদি কাটাকাটি করা যায়, কি দেখছি এটা কাটলো 28 14 2 28 14 14 যাবে কি 88 6 14 84 যাচ্ছে 80। আচ্ছা, আমি একটু দেখে নিই ঠিকঠাক কাটাকাটিগুলো হলো কিনা। 4 7 28 14 2 14 1 14 8 84 6 14 84, একটা জিরো কেটে গেছিল আর একটা জিরো 160 হলো, 2 দিয়ে 160 কাটলে 80 হলো। তার মানে এইখানটায় আমি করবো কি 8 দিয়ে এটাকে ডিভাইড করবো। 0.60 27 56 4 42 85 40 2 22 3 24, আমি মোটামুটি 3 বসিয়ে দিলাম 324-এর মতো। কিন্তু এগুলো তো সামান্য সংখ্যার এদিক ওদিকে খুব একটা অসুবিধা হয় না, পয়েন্টের পরে নাম্বার তো। আর এদিকে একটা শূন্য আছে মানে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 10⁻22। তাহলে ইকুয়াল টু আমি দশমিকটাকে একটা সংখ্যাকে দশমিকের দিকে নিয়ে আসছি, তাহলে 7.53 × 10⁻21। অতএব ওই আয়তনের অণুর সংখ্যা 7.53 × 10⁻21t। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সকলে, পড়াশোনা করবে। গুড বাই।